একবার কল্পনা করুন আপনি এমন একটি ঘরের মাঝে আটকা পড়ে আছেন, যেই ঘরের মাঝে কোনো খাবার নেই, কোনো পানি নেই এবং আপনার চিৎকার শোনার মতো আশেপাশে কোনো মানুষও নেই। আপনি শুধু অপেক্ষা করছেন আপনার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটুক যার কারণে আপনি যাতে এই ঘর থেকে মুক্তি পান। এইটা শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছিল ২৮ বছর বয়সী একটি মেয়ের সাথে। মেয়েটিকে ৯৭ দিন ধরে একটি ঘরের মাঝে আটকে রাখা হয়েছিল। গল্পটা শুরু হয় ২০০৮ সালে নেপালের একটি সুন্দর শহর যার নাম পোখরায়। এই শহরে ২৮ বছর বয়সী একটি মেয়ে তার স্বামীর সাথে বসবাস করত। মেয়েটির নাম ছিল পূর্ণিমা এবং তার স্বামীর নাম ছিল রাহাত। রাহাত ছিলেন সমাজের একজন ধনী এবং সম্মানিত ব্যক্তি। প্রকৃত অর্থে রাহাতের পরিবারটি অনেক সুন্দর ছিল। পরিবারের সুখ শান্তি সবকিছুই ছিল, কিন্তু সেই সুন্দর পরিবারের পিছনে ছিল এক জঘন্য সত্য। রাহাতের অন্য এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। বলতে গেলে রাহাত পরকীয়ায় লিপ্ত ছিল। কিন্তু এই সম্পর্কের মাঝে একমাত্র বাধা হয়ে উঠেছিল রাহাতের স্ত্রী পূর্ণিমা, যার কারণে রাহাত এই অবৈধ সম্পর্কটি চালিয়ে যেতে পারছে না। একদিন সকালে রাহাত পূর্ণিমাকে বলে সে তাকে শহর থেকে অনেক দূরে একটি বিশেষ জায়গায় নিয়ে যাবে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পূর্ণিমা তার স্বামীর সুন্দর আচরণে রাজি হয়ে যায়। তারা দুইজন খুশি মনে প্রস্তুত হয়ে গেল। রাহাত শহরের রাস্তা ছেড়ে গাড়িটি একটি নির্জন রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে থামল। এখানে শুধু এই একটাই বাড়ি, চারপাশে আর কোনো বাড়ি নেই। জায়গাটি একদম পাহাড়ের ওপরে অবস্থিত, তাই এখানে মানুষ খুব কম আসা যাওয়া করে। পূর্ণিমা অবাক হয়ে রাহাতকে জিজ্ঞাসা করে, আমরা এখানে কেন এসেছি? রাহাত হেসে বলল, চলো আগে ভেতরে যাই, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। পূর্ণিমা ঘরে পা রাখার সাথে সাথেই রাহাত বাইরে থেকে জোরে দরজাটি বন্ধ করে দিল। এইটা দেখার পর পূর্ণিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে চিৎকার করে বলল, রাহাত কেন তাকে এই অন্ধকার ঘরে মৃত্যুর জন্য ফেলে রেখে চলে যাচ্ছে? যাকে সে এত ভালোবাসত আজ সে তাকে মৃত্যুর হাতে তুলে দিচ্ছে। ঘরটা ছিল একদম ঘন অন্ধকার, কোনো জানালা নেই। দেয়ালের ফাটল থেকে আসা একটা পাতলা আলোর রেখাই ছিল আলোর একমাত্র উৎস। পূর্ণিমা তার সর্বশক্তি দিয়ে দরজায় কড়া নাড়তে শুরু করে। সে চিৎকার করতে থাকে, সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু তার গলার শব্দ কেউ শুনতে পায় না, কারণ ঘরটির আশেপাশে কোনো মানুষ নেই। প্রথম দিনে প্রতিটি মুহূর্ত ভয় এবং স্বামীর দেওয়া কষ্টের কারণে সে একদম চুপ করে মাটিতে পড়েছিল। সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল না তার ভুল কী ছিল, কেন রাহাত তার সাথে এমনটা করল। কাপা হাতে সে অন্ধকার ঘরের প্রতিটি কোণায় অনুসন্ধান করতে শুরু করে। ঘরের একপাশে সে একটা ছোট ময়দার প্যাকেট এবং কয়েকটি পানির বোতল খুঁজে পেল। এইগুলো দিয়ে তার ৪-৫ দিন কোনো মতে চলে যাবে। এই সামান্য খাবারটুকু তাকে বেঁচে থাকতে সাহায্য করবে। সেই রাতে সে ঠান্ডা নোংরা মাটিতে ঘুমিয়েছিল। সে খুব ভালো করেই বুঝতে পারছিল তাকে বেঁচে থাকতে হলে জীবনের সব থেকে বড় লড়াইটা এখন লড়ে যেতে হবে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এইভাবে দিন যেতে লাগলো। পূর্ণিমা ময়দার সাথে পানি মিশিয়ে ছোট ছোট বল তৈরি করেছিল, আর প্রতিদিন সে একটি মাত্র ময়দার বল খেয়ে বেঁচে থাকত। পানির বোতলগুলোতে আর পানি নেই। পঞ্চম দিনে ময়দা দিয়ে তৈরি ময়দার বলগুলো শেষ হয়ে গেছে। এখন ক্ষুধাই পূর্ণিমার পেট ব্যথা করতে শুরু করে। তৃষ্ণার কারণে তার গলা শুকিয়ে কাটা হয়ে গেছে। তার শরীর একদম দুর্বল হয়ে গেছে। শরীরে কোনো প্রকার শক্তি নেই। অতিরিক্ত সময় অন্ধকারে থাকার কারণে তার চোখ ব্যথা করতে শুরু করে। একদিন রাতে আকাশ কালো হয়ে যায় এবং অল্প সময়ের মাঝেই বৃষ্টি শুরু হয়। পূর্ণিমার ফ্যাকাশে মুখে আশার আলো ফুটে ওঠে। ঘরটির ছাদে কিছু ফুটো ছিল। পূর্ণিমা ঘরে পড়ে থাকা কিছু ভাঙা বাসনপত্র তুলে নিল এবং ফুটোগুলোর নিচে বাসনগুলো রেখে দিল। যখন বৃষ্টির ফোঁটাগুলো সেই বাসনপত্রে জমতে শুরু করলো, সেই মুহূর্তটি পূর্ণিমার জন্য আনন্দের চেয়ে কম ছিল না। পূর্ণিমা এই পানিগুলো পেট ভরে খেতে শুরু করে। ১৫তম দিনে ক্ষুধা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে শুয়েছিল, এমন সময় মাটিতে একটি ইঁদুর দৌড়াদৌড়ি করতে শুরু করে। পূর্ণিমা তার সমস্ত শক্তি দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল। তার হাত কাঁপছিল, বমি করে দেওয়ার মতো অবস্থা।
কিন্তু ক্ষুধার কারণে তার সমস্ত ভয় এবং ঘৃণা শেষ হয়ে গেছে। ইঁদুরটির শরীরে প্রথম কামড় দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসতে শুরু করে। এই অশ্রু দুঃখের নয়, বরং বেঁচে থাকার জন্য তাকে যে মূল্য দিতে হচ্ছে তার জন্য। গাইস, যদি আপনি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন, তাহলে আমি জানি যে এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই পূর্ণিমার কষ্ট অনুভব করতে পারছেন। যদি তাই হয়, তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পূর্ণিমার সাহস সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন পূর্ণিমার গল্পে পুনরায় ফিরে যাওয়া যাক। দিনগুলো এখন সপ্তাহে বদলাচ্ছিল আর সপ্তাহগুলো মাসে বদলাচ্ছিল। পূর্ণিমা এখন এই নরকে কিভাবে বাঁচতে হয় তা শিখে গেছে। সে বৃষ্টির পানি সংগ্রহ করত, ইঁদুর অথবা যে কোনো পোকামাকড় ধরে তার ক্ষুধা মেটাত। 30তম দিনে তার লড়াই আরও কঠিন হয়ে ওঠে। ঘরের মাঝে একটি ছোট সাপ ঢুকে পড়ে। পূর্ণিমা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নিল। এখন ভয় পাওয়ার মতো সময় ছিল না। হয়তো বাঁচতে হবে, না হলে মরতে হবে, এমন পরিস্থিতি। সে তার পাশে পড়ে থাকা একটি ভারী পাথর তুলে নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে সাপের মাথায় আঘাত করল। সে তার ভয়কে জয় করতে পেরেছে, কারণ বেঁচে থাকার ইচ্ছা এখন তার সমস্ত ভয়ের চেয়ে বড় ছিল। সেই রাতে সে এই সাপটিকেও রান্না করে খেয়ে ফেলে। সে এখন শুধু একজন মেয়ে ছিল না, সে একজন যোদ্ধা হয়ে উঠেছিল যে তার জীবনের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। এইভাবে 2 মাস পার হয়ে যায়। পূর্ণিমা এখন দরজায় শব্দ করা এবং সাহায্যের জন্য চিৎকার করা বন্ধ করে দিয়েছে। তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। সে এখন শুধু চুপ করে ঘরের এক পাশে বসে থাকে। তার কুচকানো চোখ দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আশার আলো এখন প্রায় নিভে গেছে। তার শরীরটা ছিল শুধু একটা হাড়ের টুকরো। সে প্রায়ই তার পুরনো জীবনের কথা ভাবত। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করা, বাজারে ঘোরাঘুরি করা, ঘরের বারান্দায় বসে চা পান করা, এসবই এখন স্বপ্নের মতো মনে হচ্ছিল। মাঝে মাঝে তার মনে হতো এখন মৃত্যুর কোলে ডলে পড়া উচিত, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। 80 দিন পার হয়ে যায়। পূর্ণিমার অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। একদিন ক্ষুধা এবং দুর্বলতার কারণে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে এলো, তখন তার মাথা ঘুরছিল। কিছুক্ষণের জন্য সে বুঝতে পারছিল না সে এখন কোথায় আছে। জ্ঞান ফিরে আসার পর সে নিজের উপর রেগে গেল। সে এত দুর্বল কিভাবে হতে পারে? সে নিজেকে টেনে টেনে দেয়ালে বসিয়ে পাত্রে থাকা নোংরা পানির কয়েক ফোঁটা পান করল। 90তম দিন চলে আসে। যখন সে একটি ইঁদুর ধরার চেষ্টা করছিল, তখন ইঁদুরটি তার হাতে কামড়ে দিল। ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করল, কিন্তু পূর্ণিমা পিছু হটল না। সে ব্যথাকে অপেক্ষা করে ইঁদুরটিকে ধরে রাখল। তার শরীরের প্রতিটি অংশ দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু তার বেঁচে থাকার ইচ্ছা এখনও যথেষ্ট ছিল। সে জানত যে এই লড়াই মাত্র কয়েক দিনের ব্যাপার। হয়তো সে জিতবে, নয়তো মারা যাবে। 95তম দিনে পূর্ণিমা এখন মৃত্যুর দরজায় কড়া নাড়ছিল। তার উঠে বসার শক্তি ছিল না। সে শুধু এক কোণায় শুয়েছিল। তার শ্বাস প্রশ্বাসও খুব ধীরে হচ্ছিল। সে বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দিয়েছিল। তার মনে হয়েছিল এটাই হয়তো তার শেষ দিন। 96তম দিন চলে আসে। পূর্ণিমা একটি শব্দ শুনতে পেল। এইটা ছিল কিছু ভেড়ার শব্দ। প্রথমে সে মনে করেছিল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে এটা আসলেই কিছু ভেড়ার শব্দ। পূর্ণিমা আশার আলো দেখতে পেল। সে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে। তার গলা দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে এলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ভেড়ার মালিক ঘরটি থেকে অনেক দূরে ছিল, তাই সে শুনতে পায়নি। কিছু সময় পর ভেড়ার মালিক ভেড়াগুলো নিয়ে এখান থেকে চলে যায়। 97তম দিনে পাশের গ্রামের একজন রাখাল তার ভেড়াগুলো চড়াতে ঘরটির পাশ দিয়ে যাচ্ছিল। সে ঘরটির ভেতর থেকে খুব অল্প আওয়াজ শুনতে পেল। লোকটি অবাক হয়ে গেল। লোকটি ঘরের কাছে গিয়ে যখন সে দরজায় জোরে ধাক্কা দিল, দরজাটি ভেঙে ভেতরে পড়ে গেল। ভেতরের দৃশ্য দেখে রাখাল চিৎকার করে উঠল। ঘরের অন্ধকারে একটি মানুষের কঙ্কাল দেখা যাচ্ছে। চোখ খোলা ছিল এবং শ্বাস প্রশ্বাস চলছিল। সে দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে নিয়ে এলো। ঘটনাস্থলে পুলিশ চলে আসে।
উদ্ধারকারীরা যখন পূর্ণিমাকে বের করে আনছিল ৯৭ দিন পর সূর্যের প্রথম আলো তার ত্বকে পড়ল। সে অজ্ঞান ছিল, কিন্তু তার মুখে একটা প্রশান্তি ছিল। পূর্ণিমাকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন ডক্টর বলেছিল যে তার বেঁচে থাকা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম না। তার শরীরের অনেক অংশ প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। পুলিশ যখন ঘরটি পরীক্ষা করে দেখে তখন তারা দেয়ালে ৯৭টি আঁচড়ের চিহ্ন দেখতে পায়। পূর্ণিমার জ্ঞান ফিরে আসার পর সে পুলিশকে সবকিছু খুলে বলল। রাহাতকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে তার বিচার শুরু হয়। আদালত তার জঘন্য অপরাধের জন্য তাকে যাবজ্জীবন জেল দেয়। কয়েক মাস চিকিৎসার পর পূর্ণিমা শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার মনের ক্ষত সম্ভবত কখনো সারবে না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এমন আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।